This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর, আর এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে, এবার মুখপাত্র পদ থেকে সরানো হলো তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীকে। শান্তনু সেনের পর কোপ আরও এক অভিষেকপন্থী মুখপাত্রের উপরে। শুধু অরূপ নয়, মুখপাত্র পদ থেকে বাদ কোহিনুর, সুদীপ রাহাও। নয়া মুখপাত্রের তালিকায় বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন। এই মুহূর্তে আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, কোথাও একটা অভিষেকপন্থী যে মুখপাত্ররা, দলের মধ্যে অভিষেকপন্থী বলে পরিচিত যে মুখপাত্ররা, তাদের ওপরেই কি বেছে বেছে কোপ পড়া শুরু হয়েছে? দেখো, যে তালিকা তৈরি হয়েছে নয়া মুখপাত্রদের, সেই তালিকা থেকে এটাই বোঝা যাচ্ছে কোথাও নবীন প্রবীণের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে এবং অভিষেকপন্থী যারা মুখপাত্র তাদের উপরই কোপটা পড়ছে। দেখা যাচ্ছে অরূপ চক্রবর্তী, যে দলের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখপাত্র হিসেবে পরিচিত ছিল, তাকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণ হিসাবে দলের অভ্যন্তরে উঠে আসছে যে কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনে অরূপ চক্রবর্তী উপহার হিসাবে তার একটি ছবি গিফট করেছিল। তারপর তাছাড়াও অরূপ চক্রবর্তীর অভিষেক ব্যানার্জির যে বলয়, তার মধ্যে দীর্ঘদিন ধরে যাতায়াত বেড়েছিল। সব মিলিয়ে অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠতা বেড়ে যাওয়ার কারণেই অরূপ চক্রবর্তীর এই পদ গেল বলে মনে করছে দলের অভ্যন্তরের একটি মহল। স্বাভাবিকভাবেই কেন অরূপ চক্রবর্তীকে বাদ দেওয়া হলো সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। দলের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে, কারণ অরূপ চক্রবর্তী দীর্ঘদিন ধরেই যে সময় দলের সব থেকে বেশি দুঃসময় ছিল সেই সময় ডিফেন্ড করেছে। স্বাভাবিকভাবেই কেন বাদ দেওয়া হলো, কেন অরূপ বিশ্বাস কোঅর্ডিনেটর তার নতুন তালিকা থেকে বাদ দিল অরূপ চক্রবর্তীকে, সেটাই কিন্তু এখন বড়সড় প্রশ্ন। সায়ন্ত, এই অরূপ চক্রবর্তী, সুদীপ রাহা বা কোহিনুর, এরা তো মোটামুটি টেলিভিশনে একটা পরিচিত মুখ। শাসক দলের হয়ে এরা নানান সময় মানে টেলিভিশন অন্তত লড়াই করেছে। সেখানে তাদের মুখপাত্র তালিকা থেকে বাদে দিয়ে দল কি তাদের কোনো বার্তা দিতে চাইলো? যে দল কি তাহলে কোনো বার্তা দিতে চাইলো? আগামী বিধানসভা নির্বাচনের আগে কি বড় দায়িত্ব দেওয়া দিতে চলেছে? কিন্তু দলেরই কিন্তু একটা মহল বলছে কোন রকম বড় দায়িত্ব নয়, মূলত তাদেরকে একটা বার্তা দেওয়া যে প্রবীণরাই দলের সবচেয়ে গুরু দায়িত্ব পালন করবে এবং প্রবীণদের কথা মেনেই চলতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা নবীন, তারা কিন্তু অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলের মধ্যেই তাদের যাতায়াত বেশি ছিল এবং প্রবীণদের সেই গুরুত্ব পাচ্ছিল না, অর্থাৎ প্রবীণরা তাদের কাছে সেই গুরুত্ব পাচ্ছিল না। আর সেই কারণেই তাদের এভাবে বাদ দিয়ে দেওয়া হলো মুখপাত্রের তালিকা থেকে। কারণ আগামী দিন এই তালিকা থেকে আরো বাদ পড়তে পারে যদি কেউ প্রবীণদের সেই মতো গুরুত্ব না দেয় বা বেশি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলের মধ্যে যাতায়াত করে, তাহলে একই হাল হবে বাকিদেরও। এই বার্তাও কিন্তু দলের তরফে অঘোষিতভাবে দিয়ে রাখা হয়েছে। সায়ন্ত, অনেক ধন্যবাদ তোমাকে। একটা প্রবাদ আছে না, যে কথায় কথা বাড়ে ক্রোধে হয় ঝড়, কথা না বাড়িয়ে সখী যাও তবে ঘর। দেখুন, বীরভূমের রাজনীতি নিয়ে গত কয়েকদিন ধরে কত কথাই না হচ্ছিল। সেটা অবশ্যই কেষ্ট বনাম কাজল, কার হাতে থাকবে লালমাটির দেশের রাশ। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছেন, আপনাদের দাদা বাঘ হলে আমার দাদা সিংহই বনের রাজা। এই মুহূর্তে বীরভূমের রাজা কে, তা অবশ্য শেষমেশ ঠিক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের বৈঠকে কালীঘাটে স্পষ্ট হয়ে গেল বীরভূমের রাজনীতিতে আজও কতটা প্রাসঙ্গিক বীরভূমের বাঘ স্ট্রংম্যান অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে জেলায় ফিরতেই তৃণমূলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছিল, বীরভূমের রাজনীতিতে কি আগের মতোই প্রাসঙ্গিক থাকবেন কেষ্ট মণ্ডল? সেই জল্পনা আরও জোরালো হয় সম্প্রতি জেলায় দলের কোর কমিটির বৈঠকের পর। বৈঠকে অনুব্রতকে ওই কমিটির সদস্য করা হয়েছিল, কিন্তু বৈঠকের পর থেকেই দলের একাংশ বলতে শুরু করেছিলেন জেলায় অনুব্রতের একাধিপত্যে রাশ টানা হয়েছে। কারণ বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল, কোর কমিটির কোনো নেতা জেলার কোনো এলাকায় যেতে চাইলে সেই এলাকার সংশ্লিষ্ট নেতাকে জানিয়ে যেতে হবে। এই সিদ্ধান্তে অনুব্রতের ক্ষমতা খর্ব করা হয়েছিল বলেই মনে করছিলেন দলের কেউ কেউ। তৃণমূলের একটি সূত্রে খবর, সোমবার মমতার বাড়িতে বৈঠকের পর সেই ক্ষমতা আবার ফিরে পেয়েছেন অনুব্রত। দলনেত্রী তাকে জেলার কোর কমিটি পরিচালনার যাবতীয় দায়িত্ব দিয়েছেন। তাহলে কি বীরভূমের রাশ আবার ফিরে পেলেন অনুব্রত মণ্ডল? এ নিয়েই জোর জল্পনা বীরভূমে। গতকালও সেই একই বিষয় নিয়ে কথা হয়েছে যে অনুব্রত মণ্ডল মহাশয় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং সভাপতি পদাধিকার বলে তিনি বীরভূম জেলা কোর কমিটিরও চেয়ারপারসন। সোশ্যাল মিডিয়ায় কেষ্ট বনাম কাজলের দ্বন্দ্ব নিয়ে নানা ধরনের পোস্ট ছড়িয়ে পড়েছে। কি বলছেন জেলা বিজেপি নেতৃত্ব?
অনুব্রত মণ্ডলের নেতৃত্বে কোর কমিটি চলবে নাকি কোর কমিটির অনুব্রত মণ্ডল সদস্য একজন কোর কমিটি জেলা চালাবে তৃণমূলের, এই নিয়ে তৃণমূলের মধ্যেই দ্বন্দ্ব তৈরি হয়েছে। কি বলবেন বিষয়টা, কীভাবে দেখুন? ওটা একটা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার, কে কার নেতৃত্বে চলবে, কে জেনারেল মেম্বার, এটা নিয়ে সমাজের কোনো মাথা ব্যথা নাই, মানুষের কোনো মাথা ব্যথা নাই। ওদের কাজ নাই তো খইবাজ, ওরা এটা করছে। কিন্তু আমাদের দৃষ্টিতে দুজনেই বিচারাধীন আসামি, তো বিচারাধীন আসামিকে নিয়ে কোনো বক্তব্য বলতে যায় না। দিন কয়েক আগে কোর কমিটির বৈঠকের পর বিকাশ রায়চৌধুরী জানিয়েছিলেন জেলা সভাপতি হিসেবে কোর কমিটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন অনুব্রত। যদিও সেই দাবি উড়িয়ে কাজল শেখ জানিয়েছিলেন কাউকে কোর কমিটির চেয়ারপারসন করা হয়নি। সব বিতর্কে যেন জল ঢেলে তৃণমূল সুপ্রিমোর বার্তা, বীরভূমে দলের রাশ অনুব্রতর হাতেই থাকছে। অনুব্রতপন্থী যারা লোকজন রয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে অনুব্রত মণ্ডলী নাকি বীরভূমের শেষ কথা। সব মিলিয়ে এখন বড়সড় বিতর্ক তৈরি হয়েছে এই বীরভূম জেলাতে। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার মুখপাত্র জামশেদ আলী খান তিনি অবশ্য দাবি করছেন যে গতকালের যে বৈঠক হয়েছে সেখানে শিলমোহর দেওয়া হয়েছে যে অনুব্রত মণ্ডলকে চেয়ারপারসন করা হয়েছে কোর কমিটির। অপরদিকে এই বিষয়কে মেনে নিতে নারাজ বা গুরুত্ব দিতে নারাজ কাজল শেখের লোকজন বা কাজল শেখ, তারা কোনো বক্তব্য দেবে না অনুব্রত মণ্ডলের এই বিষয়ের ওপর। সব মিলিয়ে এখন নানান বিতর্ক এবং নতুন করে বিতর্ক শুরু হয়েছে এই কোর কমিটির মধ্যেই। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। আবহাওয়ার খবরে নজর রাখবো। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফেইনঝালের সতর্কবার্তা লক্ষ্য তামিলনাড়ু। বাংলায় দুর্যোগের আশঙ্কা নেই, তবে সপ্তাহান্তে উপকূল ও লাগোয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা। শনিবার হালকা বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও। আবহাওয়ার আরও আপডেট জানাবেন সহকর্মী কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, দেখো, বঙ্গোপসাগরে যে অতি গভীর নিম্নচাপটা রয়েছে সেটা আজকের মধ্যেই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং আগামী দুদিনে এটা তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাবে। ফলে ঘূর্ণিঝড় সংক্রান্ত যে ধরনের দুর্যোগ আমরা দেখতে পাই, ঝড় বৃষ্টি, সেটা সবটাই দক্ষিণ ভারতে মূলত তামিলনাড়ু এবং তামিলনাড়ুতে বৃষ্টি হচ্ছে, আরো ঝড় বৃষ্টি হবে এবং লাগোয়া অন্ধ্রপ্রদেশ এই জায়গাটাতেই দুর্যোগ মূলত সীমাবদ্ধ। কিন্তু যেহেতু একটা এত বড় সিস্টেম, ফলে তার একটা পরোক্ষ প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায়, মূলত উপকূল এবং উপকূল লাগোয়া জেলাগুলোতে শুক্র, শনি, রবি এই সময়টাতে হালকা বৃষ্টি হওয়ার একটা, মূলত শনিবার হালকা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু জলীয় বাষ্প ঢুকবে। ফলে এই যে ঠান্ডা আমেজটা আমরা গত কদিন ধরে পাচ্ছি, সেটা একটা সাময়িক বিরতি হতে পারে। তাপমাত্রা যেটা এখন ধরো কলকাতা 17 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে, সেটা বাড়তে বাড়তে 18, 19 এমনকি 20 ডিগ্রিতে পৌঁছতে পারে। তাপমাত্রা জেলার দিকেও বাড়বে। এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সরে গেলে আর ঠান্ডা কবে ফেরে সেটা আরেকটু ওয়েট করলে জানা। একেবারে সেদিকে আমাদের নজর তো অবশ্যই রাখতেই হচ্ছে। কমলেশ, অনেক ধন্যবাদ তোমাকে।